আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। তো দলীয় আনুগত্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে যে এখানে তো দলের বাইরে সাধারণত মনোনয়ন কাউকে দলগুলি দেয় না। এখানে আবার এমন অনেকেই আছেন যারা নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশের পর আবারও সামনে এসেছে পুরনো এক প্রশ্ন। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নাকি দলীয় আনুগত্যের পুরস্কার? একদিকে ক্ষমতাসীন দল ও জোটগুলো বলছে এটি নারীর অংশগ্রহণ নিশ্চিত করার একটি সাংবিধানিক প্রক্রিয়া। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, এই আসনগুলো কি সত্যি যোগ্য ও সংগ্রামী নারী নেতৃত্ব তৈরির পথ খুলে দিচ্ছে, নাকি পরিবারের প্রভাব, দলীয় বিবেচনা আর আপোষের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে? এই প্রেক্ষাপটে দেশের বৃহত্তর অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতাও রয়েছে আলোচনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। প্রধানমন্ত্রীর অভিযোগ, একটি বিশেষ গোষ্ঠী সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করছে এবং নারী উন্নয়ন ও অধিকারের প্রশ্নে নীরবতা পালন করছে। অন্যদিকে মূল্যস্ফীতি, ঋণের চাপ এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট অর্থনীতির হিসেবটা ক্রমেই জটিল করে তুলছে। মোটা দাগে এই বিষয়গুলো আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফার্নাস জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। সংরক্ষিত নারী আসন ও রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট ও জামায়াত ইসলামীর সমর্থক। সেই সঙ্গে আরও আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে শুরুতে একটু অভিন্ন প্রশ্ন রাখতে চাই। আমরা দেখলাম যে বিএনপির তরফ থেকে এবং 11 দলীয় জোটের তরফ থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হলো। এই জায়গা থেকে একটি প্রশ্ন আসে যে সত্যিকার অর্থে এই সংরক্ষিত আসনের মধ্য দিয়ে কি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নাকি দলীয় আনুগত্যের পুরস্কার? ডাক্তার আব্দুল নূর তুষার। যে পদ্ধতিতে এই নির্বাচনটা হয়, এই পদ্ধতি তো পরোক্ষ নির্বাচন, অর্থাৎ মূল দল যদি অনেক আসন পায় তাহলে সেই আসনের হিসাবেই এই সংরক্ষিত নারী আসনগুলি বণ্টিত হয় এবং এই বন্টনের ক্ষেত্রে সংসদে যারা বেশি আসন পাবেন তারা এখানেও বেশি পান। তো দলীয় আনুগত্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে যে এখানে তো দলের বাইরে সাধারণত মনোনয়ন কাউকে দলগুলি দেয় না, এটা একটা। আরেকটা হচ্ছে যে নারীদের জন্য এই আসনগুলি রাখা হয়েছিল মূলত নারীদেরকে এগিয়ে আনার লক্ষ্যে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করার লক্ষ্যে। কিন্তু আবশ্যিকভাবে এটা সত্য নয় যে দল যারা করেন সেই নারীরাই যে সকলে নারী সমাজের প্রতিনিধিত্ব করেন। এখানে কিন্তু অনেকেই আছেন যারা পরিবারের প্রতিনিধি, এখানে এমনও আছেন যার হয়তো বাবা মন্ত্রী অথবা শ্বশুর মন্ত্রী অথবা এরকম আছেন, অথবা অনেকে এসেছেন যে তাদের ব্যক্তি জীবনে দুর্ঘটনা রয়েছে, দলের জন্য হয়তো তার ভাই আত্মত্যাগ করেছেন, বোন আসন পেয়েছেন, হয়তো স্বামী আত্মত্যাগ করেছেন, স্ত্রী পেয়েছেন। এবং এখানে আমরা আজকে শুনেছি যেটা যে একজন উপস্থাপক বাংলাদেশের টেলিভিশনের, তার স্ত্রীও মনোনয়ন পেয়েছেন। তো নানান ইকুয়েশন আছে বলে আমার ধারণা। তবে যদি আমাকে প্রশ্ন করেন যে এই আসনগুলির মধ্যে দিয়ে নারী কি আসলে ক্ষমতায়িত হয় কিনা, আসলে হয় না। এই জন্য হয় না যে এখানে যে মনোনয়ন পদ্ধতি, মনোনয়নের বিষয়ে যারা সিদ্ধান্ত নেন, যে পদ্ধতিতে এই মনোনয়নগুলি উপরে উঠে আসে, সবখানেই এক ধরনের প্রভাব আছে, একটা প্রভাবিত সিদ্ধান্ত। এবং এইখানে দলের প্রভাব আছে, পুরুষতন্ত্রের প্রভাব আছে। পুরুষতন্ত্র শব্দটা যদি আমার খুব একটা পছন্দ না, কিন্তু পুরুষদের অনেক প্রভাব আছে, ক্ষমতাবানদের প্রভাব আছে, সম্পর্কের প্রভাব আছে। ফলে এইভাবে নির্বাচিত হয়। সবসময় যে যোগ্যতা বিচার করে শ্রেষ্ঠ নারীদেরকে এখানে মনোনীত করা হয়, ব্যাপারটা ঠিক না। আমরা দেখলাম যে 11 দলীয় জোটের পক্ষ থেকে জুলাই শহীদ পরিবারের এক সদস্যকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা তারা দিতে পারেন ওই একই পদ্ধতিতেই। সব দলই তো তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, সেইভাবে তারা তাদেরকে মনোনীত করেন। যেমন এনসিপিও দুজনকে মনোনয়ন দিয়েছে, তার মধ্যে তাদের যে নারী শক্তি বলে যে নারী দল আছে তার সভাপতি এবং সম্ভবত সচিবকে তারা মনোনয়ন দিয়েছে। আবার সচিব ইলেকশন করেছিলেন, কিন্তু ইলেকশন থেকে বসে যেতে বাধ্য হয়েছিলেন আপোষের কারণে। তো অনেকেই বলছেন যে ওই আপোষ করার কারণেই তাকেই
এমপি পদটা দেওয়া হবে, এটা আগেই প্রস্তাব করা হয়েছিল তাকে। এবং এই আসনটা কিন্তু আসলে এনসিপির আসন না, এইটা এনসিপির অনুরোধে জামাতের আসন থেকে একটা আসন ছেড়ে দেওয়া হয়েছে আসলে। কারণ এনসিপি একটা আসন পাওয়ার কথা, সেখানে 2টা আসন এনসিপি পেয়েছে। এর কারণ হচ্ছে ওই যে তিনি বসে গিয়েছিলেন সেই কারণে। তো অনেক কারণ রয়েছে আসলে। তবে কোনো জায়গা থেকে যে একেবারে উপযুক্ত নারীদেরকেই পদায়িত করা হয় বা এখানে মনোনীত করা হয়, বিষয়টা ঠিক না। তবে এখানে অনেক নারী রয়েছেন যারা সরাসরি রাজনীতি করেছেন, যাদের সরাসরি ইলেকশন করার যোগ্যতাও ছিল। যেমন আপনি যদি বলেন রানু, আর্লি, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মণি, এরকম অনেকে আছেন যারা দীর্ঘদিন বিএনপির জন্য কাজ করেছেন। এরকম যারা, তাদের বেলায় কিন্তু আসলে আমার এই মন্তব্যটা না। তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তারা কিন্তু সরাসরি এমপি পদে ইলেকশন করারও অনেকে যোগ্যতা রাখেন। তো এরা যদি মনোনীত হন এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আবার এমন অনেকেই আছেন যারা নানান ইকুয়েশনের মধ্যে দিয়ে এসেছেন, সেইগুলি প্রভাবিত আসলে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে সংরক্ষিত নারী আসন, সেটি কি রাজনীতিতে নারীর সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব নিশ্চিত করে নাকি শুধুই রাজনৈতিক বন্টন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তুষার ভাই যা বলছেন এর সাথে অ্যাড করা ছাড়া দ্বিমত করার কিছু নেই। সেই জন্য বললাম এইভাবে নারীর ক্ষমতায়ন জীবনেও হয় না। এটা অনেকটা কি মানে শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্য। এটা দয়ার উপর আপনি কে কতখানি চাটুকারিতা করলেন, কে কতখানি কি করলেন, দলের প্রধানকে ম্যানেজ করলেন, তার উপর নির্ভর করে। কেন এই কথাটা বললাম, আপনি একটা জিনিস বলেন, ভাই যে কথাটা বলে ইয়ার কথাই বলি, একজন উপস্থাপক তার ওয়াইফ এমপি হবেন, এটা কোনো যোগ্যতা হতে পারে? এবার আর তার নিজস্ব যোগ্যতা আছে। হ্যাঁ, মানে আমি একটা উদাহরণ হিসাবে দিলাম, নট স্পেসিফিক তাকে বলতেছি না। তার চেয়েও তো ডেভোটেড কর্মী তো মাঠে ছিল। আজকে বাংলাদেশ জামাতে ইসলাম তার আসন অনুপাতে এনসিপির 1টা পাওয়ার কথা, আর 13টার মধ্যে 12টা পাওয়ার কথা জামাতে ইসলামের। জামাতে ইসলাম 8 জনকে দিচ্ছেন, তার মধ্যে সক্রিয় জামাতে ইসলাম মানে একদম মানে ডেভোটেড জামাতে ইসলাম করেন এরকম আমি দেখলাম যে 4 থেকে 5 জন। যেমন ইঞ্জিনিয়ার মারদিয়া, উনি কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, বাট সে দেখেন যে এই টিভিতে বিভিন্ন সেমিনারে সে যেভাবে দেশটাকে প্রেজেন্ট করে, সো মনে হয়েছে তাকে নিয়ে গেলে ভালো করবে। তারপর ধরে নেন জাকপার যিনি সম্মানিত সভানেত্রী ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ওনাদের কিন্তু দলের কেউ নাই, 11 দলের তরফ থেকে তার কিন্তু ওখানে পাওয়ার কথা না, কিন্তু জামাত ইসলাম ওনাকে দিলেন। এবার আসেন এনসিপির কথা। ডক্টর মিতু তার যে ঝালকাঠির আসন থেকে দাঁড়াইছিলেন এবং 11 দলের 30টা আসন কিন্তু দিয়ে দেওয়া হলো কাকে? এনসিপিকে। সে 30টা থেকে কমিয়ে কিন্তু 29টা হয়নি, সে 30টার মধ্যেই কিন্তু মিতু ছিল না। মিতুকে যেখানে দেওয়া হয়েছিল সে 30টায় কিন্তু 30টাই এনসিপির ছিল। তারপরও বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু মিতু ওখান থেকে সম্ভাবনাময় ছিলেন, সো ঠিক আছে মিতুকে দেওয়া হোক। মিতুর এই সিটটা কিন্তু জামাত ইসলাম থেকে দিলেন, এনসিপির থেকে না। আর এনসিপির থেকে একটা দেওয়া হলো, সেটাও আমার মানে আই ফিল প্রাউড। ও সরাসরি জুলাই মানে কি বলবো জুলাইয়ের যোদ্ধা এবং এই মেয়েটার অনন্য দান। সো ওকেও যে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেজন্য এনসিপির ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখন জামায়াতের তরফ থেকে একটি আসন ছেড়ে দেওয়া হলো, একটু জানতে চাই একটা না 4টা, আরো একটা। জামায়াতের একটি তো ছেড়ে দেওয়া হয়েছে, জামাতের একটা না, জামাত 4টা, 8টা নিল না, টোটাল 13টা, তাহলে 5টা ছেড়ে দেওয়া হলো। এখানে পাওয়ার কথা হচ্ছে জামাতের 12টা, একটা পাবে এনসিপি, কারণ 6টা হচ্ছে এনসিপি আর হচ্ছে জামাত হচ্ছে 68টা থেকে, সেখানে জামাত ছেড়ে দিল কিন্তু 5টা। এবং আজকে জাবেরের মা, শহীদ জাবেরের মা, সে জাবের হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা, সবচেয়ে যে ছোট বাচ্চা 4 বছর, জাবেরের বয়স 6 বছর। সো জাবের হচ্ছে উত্তরাতে যে এই হাত জাগিয়ে এইভাবে বলেছিল যে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম, এবং ওই অবস্থাতেই ও শাহাদাত বরণ করেন। সো এই যে জুলাইকে ধারণ করা, এই ধারণ করার মনোভাব আমি খুব ব্যথিত হই যখন দেখি আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে বিএনপি মনোনয়ন দেয়।
আমি যে বারবার বলে আসতেছি যে আওয়ামী লীগ পুনর্বাসন করার দরকার নাই, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। দেখেন এই কয়টা নারী সিট, এর মধ্যে কি একটা যোগ্য নারী নাই? সেজন্য আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরকে এমপি হিসাবে মনোনয়ন দিতে হবে? আমি এই কথাটাই জাতির সামনে রেখে গেলাম। আমি যে কথাটা বলি সে কথাটা এমনি বলি না। আওয়ামী লীগের সাথে কেন বলি, ভারতের সাথে অবশ্যই কোনো চুক্তি করে বিএনপি আসছে। আর সেখানে একটা প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই যে আপনি বলছিলেন যে জামায়াত 5টি আসন ছেড়ে দিয়েছে, সেটা কি আসলে জামায়াতের নিজ দলে নারী নেতৃত্বের সংকট নাকি জোট সঙ্গীদের সন্তুষ্ট করার জন্য? আচ্ছা, এর উত্তরটা হচ্ছে 91 সাল 2000 সালে কিন্তু দেখেন, আজকে সম্মানিত আমিরে জামাত বলছে কোনো নেতার ওয়াইফকে নমিনেশন দেওয়া হবে না, এবং যারা পরাজিত হয়েছে তাদেরও দেওয়া হবে না। এবং ত্রয়োদশ নির্বাচনে কোনো নারীকে জামায়াত ইসলামী মনোনয়ন দেয়নি। না, সেটা আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে যে জামাতে ইসলামে একটা নারী উইংস আছে, এবং সেটা এত শক্তিশালী যে 42% সেই আমার বোনেরা সবাই হচ্ছে চাকরিজীবী। যে টোটাল যে আমাদের মহিলা জামাত আছেন তার 42% হচ্ছে, এবং সেখানে বোধহয় প্রফেসরের সংখ্যা বোধহয় 1000-এর উপরে আছে। সো এরকম একটা সংগঠনে এই 12 জন দিতে পারবেন না, আর ডাক্তার বোধহয় গুণে শেষ করা যাবে না। আর আপনারা জানেন সম্মানিত আমিরে জামাতের স্ত্রী একসময় এমপি ছিলেন, তিনিও ডাক্তার, তাই কিন্তু দেননি। সো মুখ দেখে চেহারা দেখে জামাত ইসলাম দিচ্ছেন, এই কথাটা এবারের বেলায় আমি মনে করি যে ঠিক না। আর যেই জিনিসটা আপনি বললেন যে হ্যাঁ জামাত ইসলাম নারী অবশ্যই দেওয়া উচিত ছিল, কি দেওয়া উচিত ছিল, নারী এই 5% যে দেওয়ার, হ্যাঁ সে 5% তারা দিতে ব্যর্থ হয়েছে। খালি তারা না, বিএনপিও দিতে ব্যর্থ হয়েছে। সো বিএনপি ভুল করছে বলে জামাত ইসলাম ভুল করবে তা না, তবে জামাত ইসলামের উচিত সামনে এই 5% জুলাইটাকে যদি বাস্তবায়ন হতো তাহলে আরও ভালো হতো। আর জুলাই যেহেতু বাস্তবায়ন হয় নাই, সেহেতু জামাত ইসলামের অবশ্যই আমার ব্যক্তিগত অভিমত যে সামনে এই 5% তাদেরকে দেওয়া উচিত। 5% না, এটাকে বাড়িয়ে 10% দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে কতটা আন্তরিক না। আন্তরিক হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে আজকে 100টা নারী যাইতো। এই জুলাই সনদে আছে কি 100টা, সংবিধানে 65 সংশোধন হয়ে যাবে, হয়ে এই সিট সংখ্যা হয়ে যাবে 100টা। এবং সবচেয়ে বড় কথা, এটাতে কিন্তু বিএনপি কোনো অপোজ করেনি, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দেয়নি। তাহলে জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো, আজকে সবচেয়ে বেশি সিট কে পাইতো? আমি তো সবসময় বলি জুলাই সনদটা বাস্তবায়নে সবচেয়ে বেশি লাভবান হতেন জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি, কারণ আজকে তার দল পাইতো ডবল, আজকে যা পাইছে তারও ডবল পাইতো 100টা। কিন্তু ওনারা কেন, কি জন্যে, কি ইশারায় জুলাইকে মানে ওন করতে চাচ্ছেন না? এবং দেখেন এতগুলো নারীর মধ্যে একজনকে দেখান তো জুলাইয়ের সাথে সরাসরি, তাদের দাবি অনুযায়ী না, তারাও সত্যি কথা, বিএনপিরও তো অনেক শহীদ হয়েছে, তো পারতেন না কোনো শহীদের মাকে, পারতেন না কোনো আহত যোদ্ধা বোনকে দিতে? সেটা কিন্তু তারা দেননি। সো আমার কাছে যেটা মনে হয়, এই নারীর যে প্রকৃত ক্ষমতায়ন, এটা এখনো মুখে মুখে আছে। এদেশে নারীকে যদি আপনি মেইন স্ট্রিমে এবং এইভাবে নির্বাচিত করার মাধ্যমে সংসদে না নিয়ে আসেন, এই সংরক্ষিত মাধ্যমে নিয়ে আসেন, এই দয়ার মাধ্যমে নিয়ে আসেন, তাহলে আমার মা বোনকে কোনোদিনই সেই সম্মান দেওয়া হবে না। শাহরিয়ার কবির, বর্তমান সময়ে জুলাই সনদ বাস্তবায়নের মূল বাধাটা আসলে কোথায়? জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। তাহলে কি ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন? প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সেল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। এবং তিনি আরও বলেছেন, খেয়াল করে দেখবেন যারা এই সংস্কার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তাহলে কি জুলাই সনদ বাস্তবায়ন ষড়যন্ত্রের আড়ালে আটকে আছে? যিনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি 5% নারীকে দিতেন তাহলে ওনার এই কথাটা মানাতো। উনিও তো দেননি। হ্যাঁ উনি দিছেন, অন্যরা দেয়নি, উনি হয়তো দিছেন। কিন্তু কথা হলো নারীর ক্ষমতায়নের জন্য তিনি যদি জুলাই সনদ আজকে বাস্তবায়ন করে 100 আসনে যদি দিতেন, তাহলে বোঝা যেত হ্যাঁ
তাহলে জুলাই সনদ যখন বলতেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন এবং দাড়ি কমা সেলিকলম দিয়ে করবেন, কিন্তু এখন পর্যন্ত কি বলছেন এই ডেডলাইন? না। জুলাই সনদের নিয়ে ঠিক আছে, সংবিধান সংস্কার কমিশনের কথা তিনি নিজেই বলছেন তার ইশতেহারে, সেই ইশতেহার তিনি মানতেছেন না। আজকে আমি তো দেখালাম যে যতজনকে দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি দেখান তো যে বিএনপির বাইরে, মানে জামাত ইসলাম যেমন করে দেখায় দিলাম যে বিএনপির বাইরে অন্য কাকে দিছে। বিএনপি তো তারও দল আছে, 12 দলীয় ঐক্যজোট আছে, 12 দলীয় ঐক্যজোট থেকে কাউকে দিচ্ছেন না। তাহলে আজকে উনি যাদেরকে দিলেন বা যেভাবে দিলেন এইজনকে দিবেন, তাহলে আপনি এতগুলো নমিনেশন দিলেন কেন? আপনার তো সেট আছে আমি এই লোককে দিব। তাহলে এই নমিনেশনের যে নমিনেশনের যে ট্রেন্ড করে এই নমিনেশন বিক্রি করলেন, এটা করার কি ধারণা? এটার নাম ডেমোক্রেসি? ওখানে কি কোনো ভোটের ব্যবস্থা আছে? ওখানে কি কোনো আপনি ক্যাটাগরি ফিক্স করে দিয়েছেন এই ক্যাটাগরি ফিল আপ করতে পারলে সে এমপি হবে? না, এখানে কি ওয়ান ম্যান শো। জনাব তারেক রহমান, জনাব প্রধানমন্ত্রী যিনি বলবেন, যাকে পছন্দ করবেন তাই, এর বাইরে বলার আর কারো কোনো শক্তি নেই। আব্বাস সাহেবের ওয়াইফকে কি দিচ্ছেন? না। সো এই জন্যে বললাম যে এখানে আপনার ওই গণতন্ত্র যদি নিজে প্র্যাকটিস না করেন, আর একজনকে কতখানি বলবেন জানি না। আর জুলাই সনদের মধ্যে যারা জুলাই সনদ বলতেছে তারা এই কারণে বলতেছে তারা সত্যিকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায় তখন তো আর কোনো কি দ্যাট উইড বি ম্যান্ডেটরি অবলিগেশন। প্রধানমন্ত্রী কিন্তু আরো প্রশ্ন রেখেছে, দেশ ছেড়ে পালানো স্বৈরাচারের ভূত কি বিরোধী দলের ঘাড়ে সওয়ার হয়েছে কিনা। তিনি বলেছেন মহান মুক্তিযুদ্ধের সময় যারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল তারাই ফের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। মুক্তিযুদ্ধের সময় তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে, 86 সালের নির্বাচনে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, 96 সালেও তারা স্বৈরাচারকে সাথে নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, 2008 সালে 111-এর সরকারের সাথেও জোট বেঁধে গণতন্ত্রের বিরোধী শক্তির সহযোগী হয়েছিল। কি বলবেন? বিশাল বড় প্রশ্ন, উত্তরও বিশাল হয়ে যাবে, কিন্তু কথা হলো এই শর্ট সময়ের মধ্যে একটা একটা করে বলি। 71 নিয়ে উনি যে কথা বললেন, তাহলে উনি ওনার বাবার চিন্তাকে অস্বীকার করেন। কারণ উনি ওনার বাবা তাহলে শাহিজুর রহমান সাহেবকে প্রথম প্রধানমন্ত্রী বানানা, মুসলিম লীগকে বিএনপির মধ্যে নেওয়া, আজকে এই আপনি বোধহয় দেখছেন লিস্টার প্রথমে কার নাম আছে জানেন? এই মহিলা এমপিদের প্রথমে রাশেদ খান মেননের বোনের নাম আছে। ওনার বাবা কে ছিল জানেন? পাকিস্তান আমলে ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি পাকিস্তান বিরোধিতা করছেন এবং তিনি চিৎকার করে বলছেন, ঘোষণা দিয়েছিলেন যে শেখের মাথার মূল্যে কেউ যদি নিয়ে এসে দিতে পারে। এই রাশেদ খান মেননের বাবা চিটাগাংয়ের জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে শেখ মুজিবের মাথা যদি কেউ নিয়ে এসে দিতে পারে তাকে এত টাকা দেওয়া হবে। সেই জাহানার আপাই কিন্তু তার লিস্টের 1 নম্বর আছে। সো এই ধরনের বিতর্কিত 86 সালের কথা বলেন, 86 সালে এরশাদ সাহেব কয়টা আসন পাইছিলেন? 152 না 53? সেলিমা, সরি, আই বেগ অ্যাপোলজি ভাই, থ্যাংক ইউ। সো এই যে 86 সালে যদি সেই সময় বিএনপি আসতো, এরশাদ সাহেব কি থাকতে পারতো? ধরে নিলাম জামাত ইসলাম খুব খারাপ, তাহলে আপনি আবার 90 সালে আপনার মা 3 দলীয় ঐক্যজোট করলেন, সেই জামাতের সাথেই করলেন। এই জামাতেরই সমর্থন নিয়ে সেই সময় আপনি ক্ষমতায় গেলেন। না হলে জামাত যদি আওয়ামী লীগকে সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতায় যাইত। তাহলে আপনার মা ভুল করছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। ডাক্তার আব্দুল নূর তুষার, যেখানে সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে, তারপরও জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল কেন এত হার্ড লাইনে? এটি কি আসলে স্বার্থের দ্বন্দ্ব? না, ঠিক স্বার্থের দ্বন্দ্ব না। আসলে জুলাই সনদ সরকারি দলের ক্ষমতাকে অনেক কমিয়ে আনার একটা ব্যাপার রয়েছে। ফলে বিরোধী দল ভাবছে যে জুলাই সনদ যদি পুরোপুরি বাস্তবায়িত করা যায় তাহলে সরকারি দলের ক্ষমতা অনেক কমে আসবে, এবং সেই ক্ষমতাটা কমে আসলে বা সরকারের ক্ষমতা অনেকখানি কমে আসবে, একটা ব্যালেন্স তৈরি হবে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার এক ধরনের চেঞ্জ হবে। তো সেই সব কারণে বিরোধী দল এই চাপটা দিচ্ছে, কারণ বিরোধী দল তো দলীয়ভাবে সংসদে দুর্বল অবস্থানে আছে, কম আসন পেয়েছে, রাজনৈতিকভাবেও তারা একটা 2/3 ভোট মানে যারা জিতেছে, 2/3 আসন যারা জিতেছে তাদের কাছ থেকে চাপে আছে। সেই জন্য বিরোধী দল এই চাপটা বেশি করে দিচ্ছে, তাতে করে তারা আরেকটু স্পেস পাবে রাজনীতিতে, এই জন্য চাইছে বেশি। এটা ঠিক স্বার্থ না, এটা একটা রাজনৈতিক পদক্ষেপ এবং সেই সাথে কিছু কিছু সংস্কার তো আছে যেটা প্রয়োজনীয়। ফলে সেই সংস্কারগুলি যাতে ত্বরান্বিত হয় এটা অনেকেই চায়, এমনকি কিছু কিছু জায়গা আছে তাদের সেটা যৌক্তিকও। ফলে সেই যৌক্তিক দাবিগুলোর সাথে তো আমরা অনেকেই মনে করেছি যে
এই জন্য তারা চাপ দিতে পারে। চাপ দেওয়াটা কোনো অসুবিধা না, হুজ্জত করা অসুবিধা। মানে এই চাপ দিতে গিয়ে ধরেন হই চই চিল্লাচিল্লি গন্ডগোল এগুলা করার প্রয়োজন নাই, সিভিলাইজড ওয়েতেই এটা আদায় করা সম্ভব বলে আমি মনে করি। এটাই হচ্ছে আমার বক্তব্য আর কি। সংবাদপত্রে খবর উঠে এসেছে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ঘিরে সরকার আইএমএফ এর মতবিরোধ। এই বিষয়টি আলোচনায় আনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সেল স্টিল। ডাক্তার আব্দুল নূর তুষার, যেমনটি আমরা পত্রিকার পাতায় দেখতে পেলাম, নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড ঘিরে সরকার আইএমএফ মতবিরোধ। এবং আমরা যেমনটি দেখেছি যে সরকার আগামী অর্থ বছরে প্রায় 40 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনতে চায় এবং প্রায় 13,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এত অর্থের সংস্থান কোথা থেকে আসবে? আর নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে সরকার কি বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে কিনা? সরকার তো বারবার বলেছেন যে তারা জানেন এই টাকা কোথা থেকে আসবে, ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে বাজেট পর্যন্ত। তবে এখনো পর্যন্ত সরকার এটা পরিষ্কারভাবে বলেন নাই যে এই ফ্যামিলি কার্ডের জন্য যে টাকাটা আসবে বা দরকার সেটা কোথা থেকে আসবে। আর আইএমএফ সব জায়গাতেই ভর্তুকি তুলে নিতে বলে। সারা পৃথিবীতে আইএমএফ এর চেষ্টাটা হচ্ছে মূলত পুঁজিবাদী অর্থনীতির যে সর্বশেষ যে থিওরি, মার্কেট ইকোনমি, বাজার অর্থনীতি, এটা প্রচলিত করা। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে সিদ্ধান্ত নিবে হচ্ছে চাহিদা এবং সরবরাহ, এবং বাজার যেভাবে নিয়ন্ত্রিত হয় ঠিক সেইভাবে পুরো অর্থনীতি নিয়ন্ত্রিত হবে। ফলে আইএমএফ যেখানেই যায় সেখানে কিন্তু বলে যে ভর্তুকি তুলে নেন, নিজের সক্ষমতা বাড়ান, কর বসান এবং কর নিয়ে তারপরে নিজের অর্থে নিজে পরিচালিত হন। অর্থাৎ আইএমএফ কাগজে কলমে অঙ্কে এক ধরনের স্বনির্ভরতা তৈরি করার চেষ্টা করে। কিন্তু অর্থনীতি তো শুধু অঙ্কের না, এই অঙ্কের অর্থনীতি বেশি কাজে লাগে উন্নত দেশে, যেখানে কিনা মানুষের মৌলিক চাহিদার একটা বিরাট অংশ পূর্ণ হয়ে গিয়েছে, বেকারত্ব অনেকাংশেই কম, যেখানে তাদের স্টেডি ইনকাম আছে, যেখানে তাদের ব্যয়ের চাইতে আয় বেশি, এমন দেশগুলিতে এই অঙ্ক খুব সহজে কাজে লাগে। কিন্তু আমাদের মতো দেশে অনেক ধরনের পার্সপেক্টিভ আছে, এখানে হতদরিদ্র জনগোষ্ঠী আছে, এখানে চাইলেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। কর যে আদায় করবেন মানুষকে তো আয় করতে হবে, কি পরিমাণ মানুষ কর দিতে পারার মতো আয় করেন এইটার একটা ব্যাপার রয়েছে। তারপরে কর আদায়ের যে বিষয়গুলি সেগুলি আবার নানানভাবে প্রভাবিত হয়। আমাদের এখানে রাজনৈতিক শক্তি আছে, এইখানে অনেক ধরনের প্রভাব দেওয়া করার মতো বিষয় রয়েছে। ফলে আইএমএফ যেভাবে সরলীকৃতভাবে ভর্তুকি তুলে নিতে বলে এটা আসলে খুব কঠিন হয়ে যায়। যেমন ধরেন আমাদের এখানে চালের দাম বাড়লে মানুষ খুব অসন্তুষ্ট হয়, ফলে যে কোনোভাবেই চালের উৎপাদন ব্যয়কে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এটা করতে গিয়ে সরকার কিন্তু সার, বীজ, কীটনাশক, সেচ সব জায়গাতে ভর্তুকি দেয়, এবং এই ভর্তুকির কারণে আমাদের দেশের চালের দাম কিন্তু পৃথিবীর যে কোনো দেশের চাইতে কম। আমাদের এখানে কিন্তু আমরা যে দামে চাল খাই, উন্নত চাল, এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশে এত কম দাম না চালের। এবং এইগুলি করতে গিয়ে সরকারকে অনেক জায়গাতেই ভর্তুকি দিতে হয়। তাই আইএমএফ যেটা বলছে এটা আইএমএফ এর দিক থেকে অঙ্কের হিসাবে ঠিক, রাজনীতির হিসাবে এটা কিন্তু সরকারের জন্য চাপ হবে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের 8 মাসে প্রায় 71,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আগের সরকারের করা সব শর্ত বর্তমান সরকার মেনে নাও নিতে পারে। তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাই, আইএমএফ এর শর্ত না মানলে বৈদেশিক অর্থায়ন ঝুঁকির মধ্যে পড়লে বিকল্প উৎস কি হবে? শোনেন, একটা গল্প মনে পড়ছে। ডাক্তারের কাছে গেছেন রুগী, তো রুগীকে বলছেন যে তুমি শরীরে এই অবস্থা কেন? ভাত পাই না। তো ভাত পাও না, রুটি খাবা, কফি খাবা কেন? ব্রিটিশ ডাক্তার। এটা 43 সালের দুর্ভিক্ষ নিয়ে কথাটা ছিল, এবং এখনো চোখের সামনে ভাসে। জয়নুল আবেদিন কিন্তু চারকোল মানে কয়লা দিয়ে সাদা কাগজের উপর এই দুর্ভিক্ষর ছবি আঁকছিলেন। ওই দুর্ভিক্ষ 1974 সালের দুর্ভিক্ষ। এই দুইটা দুর্ভিক্ষ কিন্তু খাদ্যের অভাবে হয়নি, মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। আজকে বিদ্যুৎ মন্ত্রী যখন বলে সামান্য একটু কি হয়েছে, সামান্য একটু তেলের দাম বাড়াইছে, জানেন 140 টাকা পোলার চালের কেজি ছিল, সেটা আজকে 200 টাকা। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। এই জন্য খুব আক্ষেপ করে আমাদের একজন আর্টিস্ট সবসময় বাঙালিকে আঁকত খুব মোটা শরীর, খুব হুষ্টপুষ্ট হিসাবে। তো আজকের এই সরকার বুঝতেছেন না ওনারা, ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,
এসব মরার উপর চড়ার ঘা হয়ে যাচ্ছে। এবং আজকে যখন বলতেছেন, আমি বারবার বলি, তেল আছে খালি সংসদে, আর তেল আছে কোথায়? চিটাং পোর্টে। এর বাইরে বোধহয় তেল নাই। ওনারা তেলের দাম বাড়ায় কিন্তু একটা গাড়ির লাইন কমেনি। তারপর আপনাকে বলে IMF এর সত্য আপনি মেনে নেবেন। আপনি IMF এর কাছে গেলেন ফ্যামিলি কার্ডের টাকা চাইতে, আপনি IMF এর কাছে গেলেন তেলের টাকা চাইতে, তার মানে আপনার কাছে টাকা নাই। NBR টাকাটা তুলবে কার কাছ থেকে? আমার আপনার কাছে। তার মানে আমার আপনার উপর আরো ট্যাক্স বসাবে। সো ট্যাক্স বসাবে একদিকে, তাহলে কি হবে? আমাদের যে ঘাটতি রেশিও সেটা আরো বাড়তে থাকবে এবং ইনফ্লেশন এমন একটা জায়গায় যাবে। আমি দেখতে পাচ্ছি সরকার যদি এখনো তার কোনো পরিকল্পনা নাই কিভাবে সে সামনে এই যুদ্ধ যদি আরো ত্বরান্বিত হয়, এই দেশে ফেমিন আসতে বাধ্য। এবং সরকার যেভাবে চালাচ্ছে হুমজিকালি, এইভাবে দেশ চলে না এবং এইভাবে দেশ চলারও কথা না। কারণ আজকে একটা ইমার্জেন্সি পিরিয়ড, আপনি এমার্জেন্সিভাবে দেশ রাষ্ট্রকে পরিচালিত করবেন। আপনার কাছে একটা পরিকল্পনা থাকতে হবে, আগামী 3 মাস আমার কোথায় থেকে তেল আসবে, ডিজেল আসবে, অকটেন আসবে। আজকে আমার কারেন্টের কথা বলতেছেন, দেখেন একজন বললেন পেপার পত্রিকায় খালি আছে 8 ঘন্টা নাকি কারেন্ট থাকে না। এমন কোনো মফস্বল শহর নাই যে দেখেন যে সেখানে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরকারের আসলে বাংলাদেশ কিভাবে চালাবে না, আল্লাহর কিন্তু ওয়াস্তে চলে ব্যারিস্টার শাহরিয়ার যাচ্ছে। কবির, জ্বালানি সংকটের এই দায় কি শুধুমাত্র সরকারের উপর বর্তায়? হ্যাঁ, সরকারের উপর শোনেন, সরকার যখন আপনি ক্ষমতায় নিছেন তখন আপনাকে মানুষ ভোট দিছে এই কারণেই যে আপনি আমার নিরাপত্তা বিধান করবেন, আমার মৌলিক মানবিক চাহিদা পূরণ করবেন। যদি তেল না থাকে আপনাকে সে সত্য কথা বলতে হবে, তেল নাই। তাহলে কি করতে হবে? তাহলে রেশনিং করতে হবে। রেশনিং এর পাশাপাশি মানুষকে জানেন আপনি সয়াবিন তেল নাই, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আজকে আপনি একটা সেক্টরের কথা বলেন যে অমুক সেক্টরে এই সরকারের এই প্ল্যান, আপনি সার কোথায় থেকে আসবে? আপনার জাহাজ ইরান আটকায় দিল কেন? আপনি তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আপনার পররাষ্ট্রমন্ত্রী এখন এমন এক স্টেটমেন্ট দিলেন যে একটা দেশের কূটনীতিক বললেন তার দেশে এরকম অন্যায্য হচ্ছে, ইরানের প্রতি যে আগ্রাসন হচ্ছে তার প্রতিবাদ আপনি একটা মুসলিম দেশ হিসাবে করতে ব্যর্থ হলেন। আপনার জাহাজ কেন ছাড়বে? তাহলে সেই জায়গায় আমরা যেখানে ওআইসির সবচেয়ে বেশি সাহায্য পাইতাম, আজকে এই কাজ করা থেকে আপনি ওআইসির সাহায্য পাবেন? আপনি অন্য সোর্স থেকে কোথায় থেকে নিয়ে আসবেন? আপনার যদি টাকা ছাড়া, বিনা পয়সা সৌদি আরব ছাড়া আর কেউ আমাদেরকে তেল দিত না, সার দিত না। কাতার আমাদেরকে সার দিত, সেটা মাসে মাসে ইনস্টলমেন্টে দিতাম। এই জুন মাসে 1 গাদা টাকা দিতে হবে। আপনি আবার বলতেছেন, আপনি ওই যে বলি সবসময় যে দস্তখত দিয়েছেন, আপনি চায়নার কাছ থেকে কিন্তু টাকা নেবেন না। চায়না তেল দিতে চাচ্ছে, সার দিতে চাচ্ছে, আপনি কিন্তু নিতে পারতেন না। কেন? দাদারা তো তাহলে ফেলে দিবে। সো এই যে যাই করবেন ক্ষমতায় থাকার জন্য, মারবেন তো আমাদেরকে। ওই জন্য আমরা মানে শ্বাসশূন্য হয়ে যাব, ওই জয়নুল আবেদিনের ছবির মতো। আর ওরা পোলাও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল তুষার আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।